মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়, সাদা পোশাকধারী লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ সুরান মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে ওঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, না যে শুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে সাথে আমার ফোন নিয়ে ফ্লাই মোড করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছি, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়, আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেব ওয়ানের তত্ত্বাবধানে, যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা রেব ওয়ান ছিল। রেব ওয়ান অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো টর্চার সেল থেকে, গাড়ি দিয়ে আয় নাই না, জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে নিয়মতান্ত্রিক উজু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে কোটাই ফেলার মাধ্যমে, সুই ঢুকাই দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে, আর আমি শুধু কান্না করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে 3বার ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল, তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কি অপরাধ, আমি কি করেছি। তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম আমি তো ছোট মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কথা কার কি আসা যায়। আমি আপনাদের এমন কি ক্ষতি করে ফেললাম, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী র্যাব 13 সিপিবি র্যাব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী র্যাব 13 এরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য। তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই। আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা, সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই। তারাও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয়। ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে, আমি সুস্থ। তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে, যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে, তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না, আমরা আবার এনে তোমাকে গুম করব। আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে, তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা। আমি তাদের হাতে পায়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যেই হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে দেন। তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে, এগুলো বলতে হবে, তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে, এগুলো স্বীকার করতে হবে। আমি চিনি না ওই এলাকা, রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। তারপরে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায়, আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে, গতকালকে তারা 40 দিন টর্চার করছে, এটা বলে নাই, গতকালকে তারা গ্রেফতার করেছে। তারপরে ম্যাজিস্ট্রেটের সামনে এই কথা বলেছে। আমি ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছো কেন? আমি বলছি স্যার আমি এখানে কোনো কিছুই চিনি না। তারা আমাকে এইভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না, র্যাব দাঁড়ায় ছিল। তারপরে ম্যাজিস্ট্রেট আমাকে জেলখানায় পাঠাই, সেখানে অনেক কাহিনী, জেলখানার ভিতরে সেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো। প্রথমত কথা হলো লাঠিতে পিটানো হয়তো,
আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। একটা মানুষ এক লাগা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। 36 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না, আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো। আমার মাথাকে 40 দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে। আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে। আমি 1.5 বছর জেল খাটার পরে বের হয়েছি, 1.5 বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয়। আমার সারা শরীর, আমি অসুস্থ হয়তো তেমন অবস্থা হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আমি ভালোভাবে হাঁটতে পারি না, একতলা সিঁড়ি উঠতে পারি না। অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম, কর্মঠ ছিলাম, আমি অনেক পরিশ্রম করতে পারতাম। আজকে আমার জীবনটা, হ্যাঁ চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো, কখনো উল্টায়া রডের লেগে ঝুলায়, এরকম রডের সাথে ঝুলায় বাঁধা রাখা হয়তো। ওখানে যে ছোট ঘরটা, ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায়, এর বেশি কিছু করা যায় না। হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে, কোনো রকম শুতে পারে। এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর, ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো, অন্ধকারের মধ্যে রাখা হয়তো। ওখানে সবচেয়ে বড় কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হয়তো, শারীরিক টর্চারও করা হয়তো, আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়তো। তেলাওয়াত করতে দিত না, নামাজ পড়তে দিত না। ভাই একটু প্রশ্ন, জি, আপনি আসলে ইসলামিক মাইন্ডের এবং হুজুর বলা চলে, এই কারণে আপনাকে গ্রেফতার মানে আটক করা হয়েছে এবং টর্চারে রাখা হয়েছে, কি মনে করেন? অবশ্যই অন্য সাধারণদের তুলনায় আলেমদের সাথে ভিন্নভাবে আচরণ করা হতো। অন্য সাধারণদের তুলনায় আমাদের উপর টর্চার ব্যাপক করা হতো। যেমন তারা জেলখানার সেলের মধ্যে আমাদের এক বন্দী, সে ইয়াকে জিজ্ঞেস করলো, জেল সুপারকে জিজ্ঞেস করলো, যারা আমরা সচক্ষে দেখেছি যারা 3টা মার্ডার করেছে, ফিফুল মার্ডারের আসামিকে তারা বাইরে পুরো জেলখানা ঘুরতে দেয়। আর আমরা যারা আলেম ওলামা যারা আছি তাদেরকে 8 ফিট বাই 8 ফিট একটা রুমের মধ্যে 5 জন মানুষ একসাথে একত্র করে এরকম আবদ্ধ করে রাখা হয়, লক আপ করে রাখা হয়, সেখান থেকে বের হতে দেওয়া হতো না। আমরা জেল সুপারকে বলতাম, কেন আমাদেরকে দেওয়া হয় না, তাদেরকে দেওয়া হয় কিভাবে? বলছে তাদেরকে তারা 5টা না 100 মার্ডার করলেও তাদেরকে তারা পুরা জেলখানায় অবাধে চলাফেরা করতে পারবে, তারা এত সমস্যা না, তোমাদেরকে বের হতে দিলে অসুবিধা আছে। তারা ইচ্ছা করে করে আমাদের সাথে খারাপ আচরণ করতো। আলেম হওয়ার কারণে এমন নির্যাতন? অবশ্যই আলেম হওয়ার কারণে, ইসলামিক হওয়ার কারণে। অনেক ভাই আছে যারা কলেজ পড়ুয়া, অনেক ভাই আছে যারা স্কুল কলেজ পড়ুয়া, যারা ইসলামিক স্কুল কলেজ পড়ুয়া হওয়া সত্ত্বেও ইসলামিক যারা, তাদেরকে টর্চার বেশি করা হতো। এবং গুমখানার ভিতরে যে টর্চারগুলো যেগুলো করা হয়তো, আমরা যেগুলো দেখেছি, তাদের হাত পা গুলো এভাবে তো সামনাসামনি দেখা যেত না, নিচ দিয়ে যতটুকু দেখা যেত, তাদের পা গুলো বড় বড় এবং বিভৎস। তারা দেখতে অনেক উঁচা, লম্বা বড় বড়, এত বড় বড় চুল। আমরা তখন ধারণা করতাম এরা বাঙালি নয়, এরা ইন্ডিয়ান ভারতীয় রয়ের এজেন্ডা হতে পারে, আমরা এটাই ধারণা করতাম।